বারণ করো বিনতি রাধা স্বামী আগে, দয়া করো দাতা मेरे चित चरण लागे। जन्म जन्म रही भूल में नहीं पाया भेदा, काल कर्म के जाल। পৃষ্ঠ সংখ্যা 5 এবং 6। সংকোচে দুঃখ আর প্রসারণে সুখ। যাতে হৃদয় দুর্বলতা আসে, ভয় আসে, তাতে আনন্দের ভাব, আর তাই দুঃখ। চাওয়াটা না পাওয়ার দুঃখ। কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো। দুঃখ তোমার কি করবে? দুঃখ কারো ব্যক্তিগত নয়, তাকে ইচ্ছে করলে তাড়িয়ে দেওয়া যেতে পারে। বরং পিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছার মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছা পূর্ণ হোক। আর তার জন্য তুমি রাজি থাকো, আনন্দ থাকবে, দুঃখ তোমাকে স্পর্শ করবে না। কারো দুঃখের কারণ হো না, কেউ তোমার দুঃখের কারণ হবে না। দুঃখ একরকম ভাব, সুখ একরকম ভাব। অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ। তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না, যতক্ষণ তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কিনে না নিচ্ছ আর ধর্মটা করতে পারবে। আর একটু মাইকটা কাছে নারী হইতে জন্মে অধিকৃতা, তাই নারী জননী। আর এমনই করিয়া আসে জাতি জাতির জননী। তাহার শুদ্ধতার উপরে জাতির শুদ্ধতা নির্ভর করিতেছে। ফলিত নারী পবিত্র হইতে ব্যর্থ জাতি জন্মলাভ করিয়া থাকে। বৃদ্ধি ও জননীর শুদ্ধতার প্রয়োজনীয়তা কি? চরণে জানাই সকলের প্রণাম। শ্রী শ্রী লক্ষ্মীমা বড় মার চরণে জানাই সকলের প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্ধার চরণে জানাই সকলের প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই সকলের প্রণাম। উপস্থিত সকলকে জানাই আন্তরিক জয়গুরু। আমরা আজ অঞ্জনা বৌদি এবং তার পুত্রবধূ তাদের বাড়িতে মিলিত হয়েছি মাতৃ সম্মেলনে। আপনারা সবাই জানেন এই মাতৃ সম্মেলন হচ্ছে শ্রী শ্রী লক্ষ্মীমা বড় মায়ের জন্ম মাস, শ্রাবণ মাস। এই মাসকে ঘিরে আমরা দিকে দিয়ে শুধু আমরা মানে ভারতবর্ষের বহির বিশ্বেও এই মাতৃ সম্মেলন হয়ে চলছে। দিকে দিকে তার বার্তা ছড়িয়ে পড়ছে। আমরা শ্রী শ্রী লক্ষ্মীমা বড় মাকে আমাদের মাথায় নিয়ে চলে তার দেয়া যে নীতিনীতি আছে সেই নীতিনীতি পরিপালনের মাধ্যমে মাতৃ সম্মেলন করছি। আমরা খুব আনন্দে আছি, আনন্দের ভরপুর আরো থাকতে চাই। পরবর্তীকাল আসল চরণে আমরা সকলে মিলে অঞ্জনা করি, তার পুত্রবধূ তার পরিবারের প্রত্যেকে শান্তি স্বস্তি কামনা করি। উপস্থিত সকলে শান্তি স্বস্তি কামনা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীকাল আসল জন্য প্রার্থনা জানিয়ে আমাদের এখন অনুষ্ঠান শুরু হবে। এতক্ষণ প্রার্থনা হলো, ওই পাঠ হলো, এখন গান কীর্তন হবে। এসেছেন মোদের ঘরে, মা এসেছেন আজ শ্রাবণ মেঘে ছাইল গগন কাহার তরে রে। মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে। মা এসেছেন, মা এসেছেন, মা এসেছেন রে। মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে। আজ শ্রাবণ মেঘে ছাইল গগন কাহার তরে রে। মা
এখন শুরু হচ্ছে আমাদের সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠান। প্রিয় পরম সুন্দরম পুরুষোত্তম দয়ালু সুন্দরম পুরুষোত্তম প্রিয় পরম সুন্দরম পুরুষোত্তম প্রেমের ঠাকুর হইল জয় রাধে রাধে মন বল রে প্রাণের ঠাকুর হইল রে জয় রাধে রাধে মন বল রে রাধা নামে নাগর এসেছে কত গোপী জুটেছে দেওঘরেতে নাগর এসেছে কত গোপী জুটেছে দেওঘরেতে নাগর এসেছে কত গোপী জুটেছে দেওঘরেতে নাগর এসেছে ও সে রসের নাগর ও সে রসের নাগর রস ভরে রস লীলায় মেতেছে রসের নাগর রস লীলায় মেতেছে দেওঘরেতে নাগর এসেছে কত ব্রজ গোপী জুটেছে দেওঘরেতে নাগর এসেছে আজকের এই শ্রাবণ মাসে আমি প্রথম আজকে এখানে যুক্ত হওয়ার জন্য আমি যুক্ত হয়েছি ঠাকুরের দয়ায়। বহুদিন যাবতীয় আমি স্বাধীনভাবে অসুবিধা থাকার কারণে মনে ইচ্ছে থাকলেও যুক্ত হতে পারি। যাই হোক, ঠাকুরের দয়া আজকে আমাদের সাথে অনুদানী আমাকে কিছু বলতে বললেন, 15 মিনিট সময়ের মধ্যে যাই হোক তখন বলার চেষ্টা করব। আমরা তো মা, তো আমাদের মায়েদের কর্তব্য কি? আমরা যখন মেয়ে ছিলাম তখন আমরা সংসারে একরকমভাবে ছিলাম, তারপরে যখন নিজের সংসার হলো তখন আমরা গৃহিণী হলাম, তারপরে হলাম মা। তো মায়েদের কর্তব্য কি সেটা শ্রী ঠাকুর নারী নীতি গ্রন্থে অনেক বাণীর মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং সেগুলো পালন করার মধ্য দিয়ে আমাদের সার্থকতা নারী জীবনে। আর এর মধ্যে যে যে সমস্ত নারীরা তারা একদিকে গৃহিণী, তারা একদিকে মাতা, আবার অপরদিকে তারা যখন শিক্ষকতার পেশায় যুক্ত হয় তখন তিনি কিন্তু ছাত্রছাত্রীদের কি শিক্ষিকা মা। আমি শিক্ষকদের কথায় যাচ্ছি না, আমরা মায়েরা এখানে মায়ের উপস্থিত। তাই ঠাকুর এক জায়গায় বলছেন যে মানুষের জীবনে যদি দায়িত্বপূর্ণ কিছু থাকে সে হলো শিক্ষকতা। কারণ শিক্ষকের চরিত্র তার আচরণের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের জীবনকে এমনভাবে আক্রমণ করে যে তাহার পরবর্তী জীবনকে চালাইয়া লইয়া যায়। শিক্ষকের চরিত্র যদি আদর্শ উন্মুখ না থাকে, আদর্শ উন্মুখ না হয়ে কর্মমুখর না হয়, তাহলে তাহা যে অধর্মের পরমাশ্রয় তাতে কিন্তু বিন্দুমাত্র সন্দেহ নেই। অর্থাৎ তার চরিত্র যদি আদর্শ উন্মুখ না থাকে, আদর্শের সঙ্গে যুক্ত না থাকে, তাহলে তার যে শিক্ষকতা সে ছাত্রই হোক ছাত্রী হোক তা কিন্তু তাদের জীবনকে চালিয়ে যায়, হয় ভালো দিকে নতুবা খারাপের দিকে। তাই শিক্ষক যেমন হবে, ঠাকুরটি বাণীতে বলেছেন না যে শিক্ষক চরিত্র এমন হবে ছাত্রের তিনি শিক্ষক পিতা, আর পিতা হলেই হতে হবে উন্নতিশীল চর্চা পাতা। উন্নতিশীল চর্চা তার আচরণ উন্নতিশীল হতে হবে। আমি একজন মা, আমি একজন শিক্ষিকা,
জানি না শিক্ষিকার দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছি। আমি আমার শিক্ষকতার জীবনে দুটি স্কুলে কাজ করেছি। একটি একদম প্রত্যন্ত স্কুলে, একদম দুর্গম এলাকায়, যেখানে প্রথম জেনারেশন শিক্ষা লাভ করছে। একই ভাষার অসুবিধা, সেখানে বাংলা মিডিয়াম স্কুল বড় কঠিন ছিল, সেখানে তারা পড়াশোনাতে আগ্রহী ছিল না। তারপরে কি হতো, তাদেরকে বাংলাটা শেখাতে হতো। দেখলাম যে এখানে এই মিডিয়াম হওয়াটা খুব কষ্ট, মানে ওদের কষ্ট ছাত্রছাত্রীদের। তা আমি প্রথমে এখানে এসে চিন্তা করলাম যে না, ওদেরকে আমার ভাষাটা শেখাতে হবে। আমি প্রথমে সেই গত নিয়ে ওদেরকে ভাষা শেখাতে লাগলাম। শিখিয়ে বছরের প্রথমে আমি 1-2 মাস তাই করতাম, তারপরে ওরা আস্তে আস্তে পড়াটা ধরতে পারতাম। এইভাবে আমি সেখানে দেখেছি কিছু শিক্ষকের আচরণ এমনতর যে তারা ভাবে তারা সব জানতো, ছাত্রদের উপরে ছাত্রীদের উপরে হুকুম চাপ, মানে এটা কর ওটা কর, এটা কর, শুধু ধমক। তারা ভাবে কি শিক্ষক মানে ধমক দেওয়ার মানুষ। এইভাবে দেখেছি যে অনেক ছাত্র পড়া ছেড়ে দিয়েছে, অনেক ছাত্রী পড়া ছেড়ে দিয়েছে, স্কুলে আসে না। তার গার্জিয়ানকে একদিন দেখা হতে জিজ্ঞেস করলাম যে আপনার মেয়ে কেন আসে না? বলে কি, তোদের স্কুলের মাস্টারটা ভালো না। আমার মেয়েটাকে বলে কত বড় হয়েছিস, পড়া পারিস না, ওই জন্য আমার মেয়ে স্কুলে আসে না। এটা শোনার পর আমি স্কুলে হেডমাস্টারের সঙ্গে জানালাম, সবাই মিলে বসলাম। তো বসার পরে কি বলবো, তাকে তো সরাসরি বলা যায় না। আমি চিন্তা করলাম যে সত্যি একটা মেয়ের পড়া বন্ধ হয়ে গেল। আর গার্জেনের সঙ্গে আবার আলোচনা করলাম, করে সেই মেয়েকে স্কুলে আনার ব্যবস্থা করলাম। এইভাবে অনেক মেয়ে এগিয়ে এসেছে। তারা বুঝতে পেরেছে যে আমরা যে এলাকায় বসবাস করি, আমাদের এই বড় মেয়ে স্কুলে যাওয়াটা কোনো লজ্জার বিষয় নয়। এটা বুঝিয়ে দিলাম, ছাত্রছাত্রীরা এগোতে লাগলো। তারা আস্তে 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 পড়াশোনার দিকে আগ্রহ হতে লাগলো। সেখানে টিউশন স্কুল, তারা ছেলেরাও এগিয়ে আসতে লাগলো। অনেক ছেলেও পড়া ছেড়ে দিয়েছে, তেমনি শিক্ষকের আচরণ। তাই একটা শিক্ষকের আচরণ কি করেছে, আচরণটাকে বরবাদ করে দিয়েছে। সময় যেহেতু অল্প, বলে অনেক কথা রয়েছে। সেখান থেকে প্রথম যখন মাধ্যমিক ব্যাচ পরীক্ষা হয়, সেখানে একটি ছেলে এলো। সে পাহাড়ে একটা ভুটানের স্কুল ইংলিশ মিডিয়ামে পড়তো, কোনো কারণে সেই স্কুলটা বন্ধ হয়ে যায়। এবার কি হবে, ছেলেটি বাবা খুব গরিব, সেলো এই যে এই ছোট ঘরটার মধ্যে একটু সেলো আর একটু সামান্য জায়গা, তারা 4-5 ভাই বাস করে, আর বাবা থাকে, মা থাকে বিহারি। এইবার সেই ছেলেটিকে নিয়ে এলো আমাদের স্কুলে। এবার ছোট বলে না, ইংলিশ মিডিয়াম স্কুল, এখানে তো হবে না, সেখানে বাংলা। তখন ছেলে চুপ করে রয়েছে। এবার না, বলছে না, একটু অসুবিধা। আমি বললাম আমি দায়িত্ব দেব, ওকে বাংলা শেখাবো আমি আগে। তুমি পারবে 1 থেকে 5 পর্যন্ত স্ট্যান্ডার্ডটা? আমি বলছি হ্যাঁ, আমি দায়িত্ব নিলাম। আমি দায়িত্ব নিয়ে সেই ছেলেটিকে আমি 1 থেকে 5 পর্যন্ত বাংলার যা কোর্স আছে আমি করিয়ে দিয়েছি। ওকে কি করতাম, স্কুল করার পরে করতাম কি, আমার কোয়ার্টারে চল, তাকে খাইয়ে দিয়ে তাকে আমি বাংলা শেখালাম। শিখিয়ে দিয়ে তাকে 5 স্ট্যান্ডার্ড করে দিলাম 1 মাসের মধ্যে। তারপর সেই ছেলে সেই বছর ফার্স্ট হলো, এবং একদিন সে সেকেন্ড হয়নি, 5, 6, 7, 8 সে ফার্স্ট হলো। এবং যখন মাধ্যমিকে ফার্স্ট ব্যাচ হয়, সে ফার্স্ট ডিভিশনে স্কুল থেকে পাস করে। এবং বলতে দ্বিধা নেই যে আমি যখন এখানে জলপাইগুড়ি স্কুলে এলাম, একদিন উত্তরবঙ্গের পেপারে দেখলাম যে টোটোবাড়ার ছেলে জিতেন ঠাকুর IPS হয়েছে। সে IPS অফিসার। ওকে আমি হাত ধরে বাংলা শিখিয়েছি, বাংলা কথা বলতে শিখিয়েছি। ও যখন বিয়েতে গেলাম এখান থেকে, তখন ওর মাকে কোনোদিন দেখিনি, মা বাইরে বিহারি থাকতো। এই ছেলেটি বাড়ি করেছে, বিয়েতে গেছি। এবার সে বৌমার কাছে গিয়ে বলছে, বহু দেখো ये जितेन का दूसरी माँ है। এখনো মনে আসলে আমার কান্না পায় যে জিতেনের জায়গা, জিতেনের হৃদয়ে আমি এতটুকু স্থান পেয়েছি। ওর মা তো আমাকে দেখেনি। বহু জিতেন का दूसरी माँ है। তো আমাদের মা, আমরা যারা শিক্ষকতায় পেশে আছি, তো আমাদের কিন্তু মা ব্যতীত আমাদের শিক্ষকতার জীবনে একটা বিরাট দায়িত্ব থাকে। তারপরে এখানে যখন এলাম, এখানে দেখেছি অনেক গরিব স্কুল, মানে স্কুলটা তো স্ট্যান্ডার্ড, এখানে গরিব ধনী সবাই পড়ে। তখন মিড ডে মিল চালু ছিল না, অনেক মেয়ে না খেয়ে আসতো। দেখতাম শরীর খারাপ লাগছে, বমি করে দিচ্ছে, কি ব্যাপার? জিজ্ঞাসা করলাম, খেয়ে আসেনি। টিচারদের সঙ্গে আলোচনা করলাম, মেয়েদেরকে কি করবো, যেসব মেয়েরা খেয়ে আসতে পারে না, আলোচনা করে স্থির হলো। তখন তো মিড ডে মিল চালু হয়নি।
তখন একটা দোকানের সঙ্গে কথা বললাম, তুমি আমাদের এই স্লিপটা নিয়ে যাবে, দোকানে গিয়ে তুমি খেয়ে আসবে, যেদিন খাওয়া হবে না। আমরা কয়েকজন টিচার মিলে ব্যবস্থা করলাম। সেই মেয়েটি কয়েক বছর পরে থেকে একদিন দেখা হয়েছে, সে ম্যাম আমি একটা ভালো চাকরি পেয়েছি। এই তো আমাদের শিক্ষকদের জীবনে সার্থকতা। তারপর আমাদের সঙ্গে কেশবরা বলে, আপনি দিদিমণি আপনি কিন্তু স্কুলের ছাত্রীদের যাবেন করবেন। আমরা ঠাকুরের কথা বলতে গেলে যদি কিছু মনে করে, না 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 আপনি ঠাকুরকে ভরসা করে ঠাকুরের কথা বলুন। তারপর আমি এক কৌশল অবলম্বন করলাম। 6 দিনের ক্লাস শেষ, 5 দিনে আমি শেষ করতাম সেই দিনের পড়াগুলো। লাস্টের দিন বোর্ডে কি করতাম, ওদেরকে নানান মহাপুরুষদের বাণী আমি লিখতাম, লিখে বলতাম এই বাণীগুলোর অর্থ কি জানো, তখন বুঝিয়ে দিতাম। আমরা তুমি এই বাণীগুলো কিন্তু তোমরা শিখে আসবে, আগামী সপ্তাহে আমি কিন্তু ধরবো। হ্যাঁ ম্যাম আমরা শিখে আসবো। তারপরে একদিন বললাম কি সপ্তাহ থেকে সেই ওদের শিখাতে হবে কেমন করে, বললাম যে দেখো একটা ছোট্ট একটা লাইনে লিখে দিয়েছি, তুমি অন্যের নিকট যেমন তোমাকে ইচ্ছা করো অপরকেও তেমনি দিতে চেষ্টা করো, কিন্তু সাবধান নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। তখন এরা বুঝছে না। আমি তখন বললাম ধরো তুমি, তুমি না আমি বলছি একটা মেয়ে, ওর নাম রিতা, সে কি বলেছে, সে বান্ধবী তাকে টিফিনে কিছু ভালো ভালো খাবার দেয়, লুচি দেয়, সে রোজই খায়। সে ভাবছে কি ও আমাকে রোজ খাওয়ায়, তা আমি ওকে কি খাওয়াই, আমাদের তো এসব হয় না, কি খাওয়াই, ওকে তো আমার খুশি করতে হবে। এবার সেই খুশি করতে গিয়ে সে কি করছে, আমি বললাম ওরে তো খুশি করতে গিয়ে এবার কি করবে, বাড়িতে তো মা কিছুই দেবে না, কিনে নিয়ে যেতে দেবে না, না পয়সারই তো। এবার তুমি মনে করে কি ওই পাশের বাড়ির যে পেয়ারা গাছটা হয়েছে পেয়ারা নিয়ে একদিন দিলে কে খুশি হলো, দ্বিতীয় দিন যদি বলে আমাকে ওই পেয়ারা এনে দিবি, এনে দিবি, তৃতীয় দিনের জন্য মাথায় যদি ধরা পড়িস তাহলে কি হবে, ওই যে নিজত্ব হারিয়ে খুশি করতে যেও না, অর্থাৎ তোমার ক্ষমতা যেটা নেই সে ক্ষমতার বাইরে দিয়ে তুমি তাকে খুশি করতে যেও না। এরপরে তুমি ধরা পড়লে কি হবে, তুমি কিন্তু বিপদে পড়ে যাবে, তখন তোমার দুর্গতির সীমা থাকবে না। এইরকম ছোট্ট ছোট্ট ঘটনা বলে আমি শেষের দিন করতাম কি মেয়েদের এমন ভাবে শেখাতাম। আরেকদিন একটি মেয়ে ও মানে আনবো না কথা শুনছে না, ফার্স্ট বেঞ্চে ওই রোটেশন হয়তো আজকে যারা ফার্স্ট বেঞ্চে বসে সেকেন্ড বেঞ্চে পরে ফার্স্ট বেঞ্চে মেয়েটি চঞ্চল, ভীষণ চঞ্চল। আমি দেখছি পড়ায় মন বসছে না, তাহলে কি করছে মেয়েটা, ডাকলাম তোমার কি হয়েছে, তুমি পড়া শুনছো না, হ্যাঁ তখন কিছু বলে না, শরীর খারাপ লাগছে না, আমি কেন করছো, আচ্ছা তোমার অস্বস্তি লাগছে, পেটে কোনো গন্ডগোল না, কি খেয়েছো সত্যি করে বলো, কিছুই খাইনি, কিছুই খাইনি না, মিথ্যে কথা বলো না তো, তুমি কি সকালে কিছু খাওনি, তোমার কে আছে বাড়িতে, বাবা নেই, মা আছে, মা মানুষের বাড়িতে কাজ করে, এক ঘরে রান্না করে, কিছু খেয়ে আসেন না, ঘরে বড়িও ছিল না, আমি বলি তোমার মা যে বাড়িতে কাজ করে ফোন নাম্বার আছে দাও, ও দিল, যাওয়ার পরে আমি ক্লাস শেষ করে গিয়ে বাইরে গিয়ে ফোন করলাম, জানলাম সত্যি সে কিছু খেয়ে আসেনি। বলে কি দিদিমণি ওকে একটু না মিড ডে মিলটা যদি হয়ে যায়, তখন মিড ডে মিল চালু হয়েছে তো একটু খাইয়ে দিয়ে, একটু আগে আগে খাইয়ে দিয়ে, সত্যি আজকে একটা কিচ্ছু ছিল না, আমার ব্যাগে বিস্কুট থাকে, চকলেট থাকে সব সময়, আমি করেছি প্রথমে ক্লাসটা শেষ হওয়ার পরে ব্যাগ থেকে বিস্কুট দিলাম, তুমি খাও, আর আমি এখন বলে দিচ্ছি এখন তোমাকে ভাত হয়ে গেছে, একটু আলু শুকনো হয়েছে, এখন খাবে তুমি, তারপর ঠিক টিফিন হবে, তুমি মিড ডে মিল খাবে, বলে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে মেয়েটি তাই খেয়ে। তারপর দিন থেকে আমি বললাম তোমার যেদিন কিচ্ছু থাকবে না ঘরে আমাকে বলবে, যাই হোক আর পরে কখনো এইভাবে, কিন্তু কি বলবো আর বেশি সময় নেই, তাই অল্প কথার মধ্যে দিয়ে যেদিন লিডার ঘর পরে 10-12 দিন পরে দেখা, সেই মেয়েটি দৌড়ে এসে রাখার সৎসঙ্গে মেয়েটি দাঁড়িয়ে আছে, আমি লক্ষ্য করি, দৌড়ে এসে প্রণাম করলো। যে মেয়েটি খাওয়া পাইনি বলে কয়েক বছর আগে বমি করে দিয়েছে, সেই তিস্তার চরে বাড়িতে জল উঠেছে, সেই মেয়েটি চাকরি পেয়ে গিয়ে আমি স্কুলে প্রণাম করতে এসেছে, এই তো শিক্ষক জীবনের সার্থকতা।
তাহলে আমরা শিক্ষক কি শুধু বইয়ের পড়া শেখাবো, না তাদের আচরণ শেখাবো? তাহলে তার দয়া মায়া ভালোবাসা আমরা তাহলে কিসের মা, কিসের শিক্ষিকা? তাই আমাদের শিক্ষকদের জীবনে এমন ভাবে একটা ছাত্রছাত্রীর মনে যেন কোনো আচরণ না লাগে, এমন আচরণ না লাগে যাতে তার জীবনে অবনতির উন্নতির পথ রুদ্ধ হয়ে যায়। তো আমাদের শিক্ষিকা চরিত্র, শিক্ষক চরিত্রটা এমন হওয়া উচিত। আমরা নারী, আমাদের যেমন সে 8টি বৈশিষ্ট্য রয়েছে, সেই 8টি বৈশিষ্ট্য নিয়ে আমাদের চলতে চলতে শিক্ষকতার প্রতি যারা প্রতি রয়েছি তাদের কিন্তু আমাদের একটা বিরাট মূল দায়িত্ব। সে আমরা প্রাথমিক বিদ্যালয়েই হই, উচ্চ বিদ্যালয়েই হই, কলেজ ইউনিভার্সিটিতেই হই, যেখানেই যাই না কিন্তু মনে রাখতে হবে আমরা মা। আর যদি আমি মা না হয়ে থাকি, আজ আমি যুবদিনে একদিন তো মা হব। ঠাকুর যা বলেছেন মায়েদের কি কর্তব্য, তা আমাকে সেভাবে তৈরি হয়ে যেতে হবে। আমি মা হিসাবে ছাত্রছাত্রীদের কাছে আমি কিন্তু পরিগণিত হব, এই আমার কর্তব্য, এই আমার ঠাকুর বলেছেন। তাই আমাদের শিক্ষককে, শিক্ষক শিক্ষিকাকে এমন করেই হতে হবে, তাহলে শিক্ষকতা জীবনে সার্থকতা কোথায়? আজকে সেই জিতেন ছেলেটি যেখানে রয়েছে, আমি পরমপিতার কাছে প্রার্থনা করি সে ভালো থাকুক। আমি যে তার মায়ের মুখ থেকে এই শব্দগুলো শুনতে পেয়েছি, জিতেন তার দুশ্রী মা, হ্যাঁ, এর থেকে বড় আনন্দ আর কি আছে? তাই তখন যদি আমার ঠাকুর জীবনে থাকতো না, তাহলে হয়তো আরো অনেক ছাত্রছাত্রীদেরকে অনেক কিছুই তাদের জীবনে আমি এগিয়ে দিতে পারতাম। কিন্তু জীবনের শেষ ভাগটায় যখন ঠাকুরকে অনুভব করেছি, আমি যতদিন পেরেছি চেষ্টা করেছি স্কুলে, তাই জেনে হৃদয় হই আমি 10টা কুড়িটি স্কুলে গিয়েছি, সেই 10টা কুড়িটি স্কুলে গিয়ে সেই যে কর্মগুলো বসেছি আমি আর উঠতে পারছি না। আমি কাউকে জানিনি যে আগামীকাল আমার রিটায়ারমেন্ট। আমার মেয়ে দলে দলে আসছে, দলে দলে আসছে, আমাকে আর পাশে উঠতে দিচ্ছে না। এই করে করে 3টে 20 বেজে যায়, আমি উঠতে পারি না। এইভাবে ওরা প্রণাম করতে আসছে। আমি ভাবলাম ঠাকুর তোমাকে পেয়েছিলাম বলেই বোধ আজকে আমি এইটুকু পেয়েছি, শ্রদ্ধা ভালোবাসার সাথীদের কাছ থেকে পেয়েছি। ঠাকুর তুমি যদি আমার জীবনে আরো আগে আসতে, আমার সেই সৌভাগ্য হতো, তাহলে আমি আরো ছাত্রছাত্রীদের জীবনটা কতটা পরিবর্তন করতাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। দীক্ষার মাধ্যমে আমরা সদ্গুরু জীবনে লাভ করি, তারপর আমরা ধর্মরাজ্যে ঢুকি। ঠাকুমাকে না, মাকে আমি একটা কথা বলতে শুনতাম যে গুরু ছাড়া গোবিন্দ ভজে, তারপরে একটা লাইন কি সে পাপড়ি নরকমে হুঁশে। তো আমার তাই মনে হয় যে গুরু ছাড়া গোবিন্দকে ভজা যায় না, মানে ওনার আরাধনা করা যায় না। কারণ আমি শুনেছিলাম ভগবান শ্রীকৃষ্ণেরও গুরু ছিল, উনি তো স্বয়ং ভগবান। উনি যখনই ধরাধামে আসলেন ওনার জীবনেও গুরু ছিল। তাহলে এইটুকুর মাধ্যমে নিশ্চয় আমরা বুঝতে পারছি যে জীবনে আমাদের গুরুর ভূমিকা বা গুরু আমাদের কতটা ইম্পর্টেন্ট বা কতটা প্রমিনেন্ট একটা বিষয়। এবার গুরু কথার অর্থ কি? গুরু কথার অর্থ গুরু অর্থাৎ অন্ধকার, গুরু অর্থাৎ আলো। এবার অন্ধকার থেকে যিনি আলোর দিকে নিয়ে যান তিনি হলেন আমাদের জীবনে গুরু। এবার দীক্ষা কি? সত্যি বলতে আমি যখন দীক্ষা নিই সেভাবে আমি বুঝিনি যে দীক্ষা জিনিসটা কি, কেন ঈশ্বরীতি করতে হয়, কেনই আমরা সকাল সন্ধ্যা প্রার্থনা করবো, প্রয়োজনটা কি? এটা দীক্ষা নিয়েছে হয়ে গেছে, এরপরে আর এত কিছু কেন? তো প্রথম 1-2 বছর আমারও এটা মানে আমি বুঝতে পারিনি যেটা কেন করবো, কিসের জন্য করবো। তো বলে না তোমার মধ্যে যদি একটু 1% ইচ্ছা থাকে যে এটা জানার বা ওনার হয়ে ওঠার, তাহলে মাধ্যমটা উনি করে দেন। তো আমার জীবনেও উনি একটা মাধ্যম করে দিয়েছিলেন ওনাকে কীভাবে বুঝবো, কীভাবে জানবো। তো প্রথমে আমি জানতে পারি দীক্ষা কথার অর্থ হলো দ্বিজত্ব লাভের উপায়। এটা আমি ঠাকুরের আলোচনা প্রসঙ্গের একটা খণ্ডের একটা অংশ করেছি। এবার দ্বিজত্ব লাভ মানে কি? দ্বিজত্ব লাভ মানে হচ্ছে আমরা এই জন্মে যা যা করি না করি, যাতে পরজন্মটা আমরা আরো ভালো হয় বা ওনার কাছে আমরা পৌঁছতে পারি বা ওনাকে নিয়ে যেন দ্বিতীয় জন্মটাকে থাকতে পারি, সেটাকে দ্বিজত্ব লাভের উপায়। কিন্তু আসলে এই শিক্ষাগত অর্থ জীবনে শ্রী রামকৃষ্ণ চরণে শতকোটি প্রণাম। আমাদের বড় মার চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বর্দার চরণে শতকোটি প্রণাম এবং আচার্যদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমার বক্তব্য আমি শুরু করছি, বলার চেষ্টা করছি।
সমস্ত মায়েদেরকে এবং মেয়েদেরকে প্রত্যেককেই জয়গুরু জানাই। আজকে আমার বলতে একটা কথাই মনে হচ্ছে এখানে, যে আমরা সব মায়েরা, সব মেয়েরা এই যে প্রাকৃতিক দুর্যোগ একে উপেক্ষা করে আমরা এখানে জমায়েত হয়েছি, এটা যেন কিসের একটা ইঙ্গিত বহন করছে। মনে হচ্ছে আমরা মেয়েরা সত্যি অনেক অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি। এটা যেন সেই ইঙ্গিত দিচ্ছে যে আমরা আমাদের সান্ধ্যকালীন কাজকে উপেক্ষা করে, উপেক্ষা বলবো না, ঠাকুর আমাদের কাজের উপেক্ষার কথা বলেনি, আমাদের সান্ধ্যকালীন কাজকে আমরা সেরে নিয়েছি আগে, দিয়ে আমরা এখানে পরম পিতার কথা, পরম পিতার যে গান, সেগুলো শোনার জন্য আমরা সত্যিই মেতে উঠেছি। এ আমাদের কাছে কিন্তু মায়েদের কাছে একটা পরম প্রাপ্তি আমার মনে হয়েছে। আমার খুব ভালো লাগছে নিজের আর কি, যে এতজন মানুষকে আমরা একসাথে পেয়েছি। এরকম নিশ্চয়ই আমার যাওয়ার সৌভাগ্য হয় না সমস্ত, যে আপনারা যে সম্মেলনগুলোতে যান, সেজন্য সত্যি আমি ক্ষমা প্রার্থী যে বিভিন্ন কারণে আমি যাওয়া হয়ে ওঠে না, ইচ্ছে থাকলেও আমি করতে পারি না। কিন্তু সত্যি নিশ্চয়ই এরকম সব বাড়িতেই হয়, কিন্তু আমার বাড়িতে, আমাদের বাড়িতে এসে আমার খুব ভালো লাগছে এই জিনিসটা। তো যেটা প্রথমেই ঠাকুর সম্পর্কে যখন বলতে হয়েছে, তখন যেন মনে হয় যে নিজের জীবনের কথাই বোধহয় বলতে হবে। এটা বলতে গিয়ে প্রথমেই মনে রাখতে হবে একটা কথাই, মনে হয়েছে আমার বোধহয় এটা পূর্ব জন্মের কোনো স্বীকৃতি। আমার পূর্ব জন্মের স্বীকৃতির ফলে আমার শাশুড়ি মা এবং শ্বশুর মশাইয়ের হাত ধরে আমি পরম পিতার হাত ধরেছিলাম। পরম পিতার হাত ধরে সত্যি অনেক কিছু পেয়েছি, যেদিন থেকে অনেক কিছু দিয়েছে। মাঝে মাঝে নিজেকে নিজেই প্রশ্ন করতে ইচ্ছে করে, উনি তো অনেক কিছু দিয়েছেন, কিন্তু ওনার যোগ্য সন্তান কি হয়ে উঠতে পেরেছি? এটা আমার নিজের কাছে প্রশ্ন থেকে যায়। চেষ্টা করেছি যে তাকে নিয়ে সবসময় চলার, ঠাকুর যেরকম ভাবে বলেছেন সেই জিনিসগুলোকে মেনে চলার। এই চেষ্টাটাই আমার কাছে কিন্তু পরম শান্তির জায়গা হয়ে উঠেছে। কখনো কখনো এটাও মনে হয়েছে যে আমাদের তো আসলে ভাবনা, চাওয়া এবং বলা, এই তিনটের মধ্যে সামঞ্জস্য থাকে না। এই সামঞ্জস্য থাকে না যখনই আমরা ভাবি এক, করি আরেক, কিন্তু সেজন্য অস্থির হয়ে উঠি। অস্থির হয়ে ওঠার ফলে আমরা ঠাকুরের কাছে কখনো কখনো নিজেরাই মালিক হয়ে বসি। কিরকম মালিক? আমরা ঠাকুরের কাছে একটা চাইতে গিয়ে 10টা চাই। আমার মেয়ের ভালো বিয়ে হোক, আমার ছেলেদের ভালো চাকরি হোক, আমার স্বামী ভালো থাকুক, এই একটার পর একটা কিন্তু চাইতে আমরা, সেই জন্যই বললাম আমরা মালিক হয়ে উঠি। এবং যখন একটা মেলে না, কখনো হয়তো মিলছে না, তখন ঠাকুর আমার প্রতি দেখছেন না, ঠিক ঠাকুর আমার প্রতি দিও। কিন্তু কখনো কি আমাদের এই কথা মনে হয় না যে উনি যেমন করে বলেছেন কোথাও বোধহয় আমাদের শান্তি থেকে গেছে, সেজন্যই সেই জিনিসটা আমরা পাচ্ছি না। এই কথাটা ধরেই আমাদের চলতে হবে। জ্বর হলে যেরকম আমরা প্যারাসিটামল খাই, সেরকম আমাদের জীবনে ভালো থাকতে গেলে আমাকে তার মতন করে, তিনি যা বলে দিয়েছেন তার মতন করে চলতে হবে, তাকে ভালোবেসে চলতে হবে, তাকে সঙ্গে নিয়ে চলতে হবে।
এর মধ্যে কোনো যুক্তি থাকবে না, এর মধ্যে কোনো তর্ক থাকবে না, কোনো আর্গুমেন্ট থাকবে না। তিনি যা বলেছেন আমি এইভাবেই চলবো, তাকে ভালোবেসেই চলবো। আমার একটা যে কোনো একটা কাজ করতে গেলে যেন তার কথাই মনে হয়। এটা হলে কিন্তু আমার কিছু চাইতে হবে না ঠাকুরের কাছে। আমার এমনি এমনি কোথা থেকে কোথায় যে আমাকে নিয়ে যাবে আমি নিজেই বুঝতে পারবো না। তাই তাকে আমাদের ভালোবাসতে হবে এবং আমাদের মায়েদের একটা দায়িত্ব থেকেই যায়, ইষ্টমুখী আমাদের পরিবারকে করবার জন্য এটা কিন্তু দায়িত্ব, এক্সট্রা করে একটা দায়িত্ব থেকেই যায়। সেই বিষয়গুলোর দিকে আমাদের নজর রাখতে হবে। সব বেশি আমি দীর্ঘায়িত করবো না, সব শেষে ছোট্ট জীবনের গল্প দিয়ে আমি শেষ করবো। আমার জীবনে বেশি দিনের ঘটনা না। আমার মেয়ে এগ্রিকালচার নিয়ে রামকৃষ্ণ মিশনে পড়তো, তার সাবজেক্ট ছিল অ্যাগ্রোনমি। এইবারে ও একটু বেটার কলেজে যাওয়ার জন্য ও অ্যাপ্লাই করতে বলেছিল। ও বাবাকে বলেছিল যে আমার অ্যাগ্রোনমি আছে ঠিক আছে, কিন্তু অন্য এখন পরে হচ্ছে শিলংয়েও এই কলেজে একটা যে সাবজেক্ট আছে প্ল্যান্ট মলিকিউলার বায়োলজি, এই সাবজেক্টটা আর অ্যাগ্রোনমিতে এই দুটোতে আমার জন্য অ্যাপ্লাই করে। ওর বাবা কি করেছে, ভুল বুঝে না কি করেছে বলে না, অ্যাগ্রোনমি ওর সাবজেক্ট যখন অ্যাগ্রোনমিতেই ওর জন্য একটাই সিট ছিল, অ্যাগ্রোনমিতেই ও অ্যাপ্লাই করেছে। এরপরে মেয়ে খুব কান্নাকাটি, আমার এরকম একটা সিট অ্যাগ্রোনমিতে অ্যাপ্লাই করে আসা হয়েছে, আমি এটা সাবজেক্টটা আমার পড়বো না, আমার ওইখানে বেটার কলেজ, ওখানে ডিপার্টমেন্টটা ভালো, মাইক্রোবায়োলজি ভালো, এখানে কেন আমার জন্য অ্যাপ্লাই করা হলো না, আমার জীবন শেষ হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। আমিও একটুখানি মানে স্তম্ভিত হয়ে গেলাম, কি করবো। পরীক্ষা টরীক্ষা হলো, অবশেষে দিনটি এলো, কাউন্সিলিং এর দিন। আমি পাশে বসে আছি, আমার তো শেষ হয়ে গেল, আমি কি আর করবো, আমার এই সব আমি আর কাউন্সিলিং করে কি করবো, আমার অ্যাগ্রোনমি আমি আর পড়তে ভালো লাগে না, এগুলো নিয়েই এখন আমার কাটা দেয় আর কি। তাই তো কাউন্সিলিং শুরু হলো। আমি বলিনি ঠাকুরকে যে আমার মেয়েকে ওই সাবজেক্টে আপনি পাইয়ে, আমি শুধু এইটুকুই বলেছিলাম ঠাকুর তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করবে, যদি মনে হয় এই সাবজেক্টটাতে ওখানেও ভালো আছে ওখানেই থাকবে। কাউন্সিলিং শুরু হলো, অ্যাগ্রোনমিতে একটাই সিট হয়ে গেল সাথে সাথে। তারপরে তো ও তো মোবাইল রেখে দিল, মোবাইল রেখে দিয়ে বললো আর আমার আর কিছু করার নাই, বাবার উপর রাগ করছে, সমানে বলে যাচ্ছে। ইন্টার মিন টাইমে ইয়েটা চলে গেল, মানে নেটটাই চলে গেল আর কি, ও কানেকশন পাচ্ছে না, ইম্ফল থেকে ও রেগুলেট হচ্ছে আর কি জিনিসটা, কাউন্সিলিং এর এটা প্রসেসিংটা। তো যখন এরকম হচ্ছে যে অনেকক্ষণ ধরে কারেন্ট ইয়ে নেই, কানেকশন পাচ্ছে না, কানেকশন পাচ্ছে না, তারপরে অনেকক্ষণ পরে প্রায় 1 ঘন্টা পরে কিন্তু কানেকশন এলো। কানেকশন আসার পরে হঠাৎ করে কি একটা মিরাকেল, এটা পৃথিবীর ইতিহাসে বোধহয় কখনো কোথাও হয়নি, যে সাবজেক্টে কেউ কোনোদিন অ্যাপ্লাই করেনি যারা আছেন এই লাইনে, এবং আমাদের শান্তিলতা দিয়েও জানবেন ভালো মতো, যে সাবজেক্টের জন্য আমি অ্যাপ্লাই করিনি সেই সাবজেক্টটা আমার সামনে কিভাবে আসে। হঠাৎ করে ওখান থেকে বলে বসলো, এখন থেকে ওখান থেকে আমাদের ডিসিশন হলো যে যে কোনো সাবজেক্টের জন্য যে কেউ কাউন্সিলিং এ কিন্তু অ্যাপিয়ার করতে হবে। ভাবছি ইংলিশে বলছে, একবার হিন্দিতে বলছে, আমি ঠিকঠাক শুনছি তো, ঠিক শুনছি, আমি বলছি কি রে সব কি বলছে। তখন ও আমাকে চুপ করতে বললো, চুপ করে ও বলে একই জিনিস শুনছে। দিয়ে আমার মেয়ের নাম অনুশ্রুতি, ও দাদু রেখেছিল, তো ওর আমার মেয়ের নাম প্রথমেই ডাকলো, সাথে সাথে ওর কোনো চিন্তা নেই, ওই সাবজেক্টে যে সাবজেক্টে দিয়েছিল সেই সাবজেক্টটাকে ও বললো, আর দ্বিতীয় কোনো ভাবনা নেই, আরও অনেক সাবজেক্ট ছিল, তখন ওই সাবজেক্টটাকে ও নিয়ে চুজ করে ফেললো। এখন আমার মেয়ে এই সাবজেক্টে পিএইচডি করে। সেই দিনটার কথা আমার খুব মনে হয়, এরকম বিচ্ছিন্ন অনেক ঘটনা আছে, বললে অনেকটা সময় চলে যাবে। যদি কখনো আবার কোনো সম্মেলনে উপস্থিত হতে পারি নিশ্চয়ই শোনাবো জীবনের গল্প, এগুলো থেকে যায়, এগুলোকে নিয়েই ভালো লাগে।
চলতে এবং আমরা যদি ঠিক মতন ইষ্টমুখী হই এবং ঠাকুরকে নিয়ে চলি, আমাদের কিছু চাইতে হবে না। ঘরে আমি থাকতাম। এবার বিকেলবেলা করে রোজই ওরা প্রার্থনা করে। এবার আমি বুঝতাম না প্রথম যে কি প্রার্থনা করছে, কারণ এই গল্পটা কোনোদিনই আমি শুনিনি। এবার যখন ওরা প্রার্থনা করতো প্রথম 2-1 দিন যাওয়ার পরে আমি সন্ধ্যেবেলা করে ঘরে ধূপ জ্বালিয়ে দিয়ে গিয়ে ওখানে বসতাম। ওরা যখন প্রার্থনাটা করতো আমি বুঝতে পারতাম না যে কী বলছে ওরা। তারপরে বললাম যে দিদি আমি তো কিছুই জানি না। তারপরে ও কী করতো, ওরা প্রার্থনা শেষে সত্যানুসরণ আর নারী নীতি আমাকে দিয়ে পাঠ করাতো। এরকম করে করতাম, করতে তারপরে একদিন ওই বাড়িরই দিদি আমাকে বললো যে আমাদের মন্দিরে দীক্ষা হবে, তুমি চলো তোমাকে দীক্ষা দেওয়া। তারপরে আমার হাজব্যান্ড আমি মেয়ে গেলাম। মেয়ে তখনও ছোটো, দীক্ষা নেওয়ার মতো হয়নি। মন্দিরে আমাদের দীক্ষা হলো। আমাদের ঋত্বিক দাদা নিরঞ্জন মজুমদার, ওনার হাত ধরেই দীক্ষা হলো। দীক্ষা নিলাম, নেওয়ার পরে ওনার বাড়িটা আমি ছেড়ে দিলাম, ভাড়া বাড়িটা ছাড়ার পরে মাঝখানে কী হলো, আমি ইষ্টবিধি করাও ছেড়ে দিলাম, করতাম না। তারপরে ও আমি গেল, মানে ওভাবে চলতে হঠাৎ করে আমার মেয়ে অসুস্থ হলো। অসুস্থ হওয়ার পরে আমার দিদিও আমার এই ঠাকুরেরই দীক্ষিত। দিদি আমাকে বললো কি যে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না, তুই মানসিক দিক থেকে এতটা ভেঙে পড়ছিস, তুই এক কাজ করতো তোর মেয়েকে নিয়ে তুই মাঝে মাঝেই মন্দিরে যা। তারপরে সেই দিদির কথা শুনেই আমার মন্দিরে যাওয়া আসা শুরু হলো, পবিত্র পাড়ার মন্দিরে যাতায়াত করতে করোনা পরিস্থিতির আগে আমি মাঝে মাঝেই যেতাম। তারপরে আর যাওয়া হয়নি, করোনার পরে বেশি যেতে পারিনি, মেয়ের পড়াশুনো তখন বেড়ে গেল, যার জন্য যেতে পারিনি। তারপরে আমি শুরু করলাম, কিন্তু ইষ্টবিধি দেবো কোথায়, ওই মন্দিরে অতটা যাবো, ছোটো তখন মেয়ে, ওকে নিয়ে। এবার বিনীতা মায়ের সাথে আমার পরিচয় হলো। বিনীতা মা আমাকে খুব ভীষণ স্নেহ করতো, ওনার মাধ্যমেই আমি তারপরে আবার ইষ্টবিধি যখনই দিতে আসতাম, উনি ঠাকুরের এত গল্প করতো, তখন আমি আর ইষ্টবিধি দেওয়া বন্ধ আর কোনোদিনই করলাম না। ওনার ওখানে এসে দিয়ে যেতাম ইষ্টবিধি। তো ইষ্টবিধি দিয়ে আমি যেটা উপলব্ধি করলাম, অনেক বিপদ আপদ থেকে আমি রক্ষা করে আমাকে ঠাকুর, সেটা আমি উপলব্ধি করতে পারি। আমি করি তখন কিন্তু আমি আর মেয়ে দুজন মিলে, মেয়েরও 12 বছর করে দীক্ষা করালাম, কিন্তু আমরা দুজনেই করি, হাজব্যান্ডকে করাতে পারতাম না স্কুলে। তারপরে আমি একদিন সকালবেলা কোথাও গেলে আমি ঠাকুর পুজো না দিয়ে বাড়ির বাইরে বেরোই না। এবার গ্রামের বাড়িতে যাবো, দীপাবলি সেই দিন। এবার হাজব্যান্ড নতুন বাইক কিনেছে, তো আমাকে বললো মেয়েকে নিয়ে তুমি আসো, আমি অর্ধেক রাস্তা বাইকে করে নিয়ে যাবো। তারপরে গেলাম, আমাদের দেরি হয়ে গেল পুজো দিয়ে যেতে। এবার হাজব্যান্ড আমাকে বলছে যে এত দেরি, আমি বললাম দেখো পুজো না করে তো আমার বার হতে ভালো লাগে না। তো আমার না ভালো লাগে না, বাইকে যাচ্ছি আর বলছি যে ভালো লাগে না, আমরা মা মেয়ে দুজনেই নিষ্ঠার সাথে ইষ্টবিধি করি, ঠাকুরের পুজো পাঠ করি, প্রার্থনা করি, দিতে তুমি কিছুই করো না। ওকে এইভাবে বললাম, বলার পরে কিছুদিন যাওয়ার পরে ও আমাকে বললো কি যে এত ভিড়, তুমি হেঁটে আসো, বাড়ির কাছেই, আমি মেয়েকে নিয়ে যাই। এবার আমি হেঁটে যাচ্ছি, ও গেল। কিছুদিন যাওয়ার পরে দেখি আরে এত লোক কেন, দেখি যে ওটা অ্যাক্সিডেন্ট করেছে। করার পরে আমার মেয়ে পড়ে গেছে, মেয়ের কিন্তু কোথাও কোনো রক্তপাত হয়নি, কিন্তু হাজবেন্ডের পা সব কেটে গেছে। আমি যখন গিয়ে দাঁড়ালাম, ওর পা দিয়ে রক্ত পড়ছে, বুঝতে পারিনি ওদের কেটে গেছে। মানে ইষ্টবিধির কথা কিন্তু ওই দিনই আমি ওকে বলছি। হ্যাঁ, তারপরে যাই হোক ঠাকুরই মনে হয় রক্ষা করছে, মেয়ের কোনো রক্তপাত হয়নি। তারপরে ঠিক করোনা পরিস্থিতির আগে আমি দিদির সাথে দেওঘরে যাই। দেওঘরে গিয়ে আমি আচার্যদের তার কাছে আমার মনে একটাই প্রার্থনা করেছি যে দাদা আমার হাজব্যান্ড যেন ইষ্টভূতি পায়, ও যেন ইষ্টভূতি করে। দাদা দূর থেকে, আমি যখন অর্ঘ্য দিই দাদা দূর থেকে শুধু তাকিয়েছিল, কিছুই বলে নেই। আমি বলে এসছি ভাবে, আমি আসার 1 মাস পরের থেকেই আমার বয়স ইষ্টভূতি করা শুরু করে। পরম দয়ালুর কৃপা না থাকলে হয়তো এটা সম্ভব, কিন্তু আমি অনুভব করতে পারি যে ঠাকুর আছে। আমি এমন অনেক ছোট ছোট বাড়ির ঘটনা জীবন কে আছে কাহার সে কথা
वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परमाराध्या जगत जननी श्री श्री बड़ माँ की जय। परमाराध्या जगत जननी श्री श्री बड़ माँ की जय। परमाराध्या जगत जननी श्री श्री बड़ माँ की जय। परम पूज्य पाद श्री श्री बड़दा की जय। परम पूज्य पाद श्री श्री बड़दा की जय। परम पूज्य पाद श्री श्री बड़दा की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। सत्संग की जय। सत्संग की जय। सत्संग की जय। मातृ सम्मेलन जय। मातृ सम्मेलन जय। मातृ सम्मेलन जय। वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे आर्यवित्रीं वन्दे आर्यवित्रीं वन्दे मातृवर्गं वन्दे मातृवर्गं वन्दे अहं कृष्णदेवतं वन्दे अहं कृष्णदेवतं वन्दे